আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাহানি ইয়াসমিনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। আইইবির ৬১তম সমাবর্তনে প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব পরিকল্পনা গ্রহণের তাগিদ। রাজধানীতে বড় দুই দলের সমাবেশ আজ বিকেলে মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ, নয়াপল্টনে সমাবেশ করবে যুবদল। তৃতীয় দিনের মতো চলছে হজ যাত্রা। সৌদি সরকার নতুন নিয়মে এবার ভিসা জটিলতার বিড়ম্বনা হজ যাত্রীরা সমাধানের চেষ্টা অব্যাহত বলছেন হাব সভাপতি। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে, জানালেন মেয়র আতিক। বর্জ্য খালে ফেললে কঠোর ব্যবস্থা। নরসিংদী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 4, দিনাজপুরে তেলবাহী ট্যাঙ্ক লরির ধাক্কায় নিহত 2, বাগেরহাটে বজ্রপাতে 2 জনের মৃত্যু। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির ৬১তম সমাবর্তনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু নির্মাণের জন্য নির্মাণ কাজ না করে মানুষের যেন উপকার হয়, সেই লক্ষ্যে পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী প্রকল্পের পরিকল্পনা নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রকৌশলীদের প্রতিষ্ঠান আইইবির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ ও অবদান রাখায় 2 জন প্রকৌশলীকে আইইবি স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়াও আরও বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এ সময় মানুষের কাজে লাগবে ও দেশ লাভবান হবে এমন প্রকল্পের পরিকল্পনা নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। যে আমরা যত পরিকল্পনা করি, দেশের উন্নয়ন করি, এখানে আমাদের প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা হবে, এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবে সেই পাবেন, সেটার জন্য না হয়। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি, অবশ্যই আমি এটা অনুমোদন করব না। যেটা আমার দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, আর সেইভাবেই পরিকল্পনা করা, এটাই আমি চাই আপনাদের কাছ থেকে। পর্যটনকে আরও বেশি দৃষ্টিনন্দন করতে কক্সবাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের একটি উপকেন্দ্র নির্মাণ করা হবে। কক্সবাজারে যেটা আপনারা করবেন, এই উপকেন্দ্র, সেটা যেন খুব দৃষ্টিনন্দন হয়। কারণ কক্সবাজারটা আপনারা জানেন, আমি সেখানে একটা রেল স্টেশন করিয়েছি, আমি সেখানে এখন এয়ারপোর্ট হচ্ছে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট। আমাদের সমুদ্র সীমা 80 মাইল দীর্ঘ বালুকাময় সমুদ্র সীমা পৃথিবীর আর কোথাও নাই, এত দীর্ঘ। তাকেও আমরা যথেষ্টভাবে কাজে লাগাতে চাই। কাজে সেখানে যেটাই হবে সেটাই যেন এটা মাথায় রেখে হয় যে এটা একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে আমরা ধীরে ধীরে গড়ে তুলব, কিন্তু সেখানে প্রতিটি জিনিস যেন সেইভাবেই গড়ে তোলা হয়। বাংলাদেশের রাস্তা নির্মাণের অনেক বেশি খরচ নিয়ে নানা সমালোচনা আছে। শেখ হাসিনা বলেন, সমালোচনাকারীদের দেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়? যারা এই প্রশ্নটা করেন, আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই, তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি, তাহলে সেটা টেকসই হয়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজাতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
রাজধানীতে বড় দুই দলের সমাবেশ আছে। বিকেল 3:30টায় আওয়ামী লীগের শান্তি উন্নয়ন সমাবেশ এবং বিকেল 3টায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সমাবেশ। সন্ত্রাসের বিপক্ষে সচেতনতা ও সরকারের উন্নয়ন প্রচারের লক্ষ্যে শান্তি উন্নয়ন সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বেলা 3:30টায় রাজধানীর মোহাম্মদপুরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিশ্চিতকরণ সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বেলা 3টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সৌদি সরকারের নতুন নিয়মে এবার ভিসা জটিলতার বিড়ম্বনায় হজ যাত্রীরা বলে মাই টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। 18 থেকে 19 হাজার হজযাত্রী এখনও ভিসা জটিলতায় ভুগছেন, তবে তার সমাধানে 14 ঘন্টা কাজ চলছে বলে জানানো হয়েছে। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। গেল বৃহস্পতিবার থেকে চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হয়েছে। শেষ ফ্লাইট যাবে আগামী 12 জুন। তবে চলতি বছরে বাংলাদেশিদের হজে যাওয়া নিয়ে ভিসা সংকট দেখা দিয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং এজেন্সিগুলো একে অপরকে দোষারোপ করছে। হজ গমনোচ্ছুকদের অভিযোগ, এই জটিলতা তীব্র আকার ধারণ করেছে মক্কা হজ মিশন সংশ্লিষ্টদের অবহেলায়। সৌদি সরকার সম্ভবত উমরা ভিসা দেওয়ার জন্য বলছিল, ওরা রাজি হয়েছিল না। ভুল ত্রুটি হয়েছে, সেগুলি সংশোধন করে যাতে কাগজপত্র ঠিক করে যেতে পারে আর কি, সে চেষ্টা করা উচিত। আমি চাই এটা যাতে নেক্সটে সরকার যাতে এটা খুব সিরিয়াসলি দেখে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার 85,000-এর বেশি হজযাত্রী হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। গাইড সহ এবার বাংলাদেশ থেকে 85,307 জন হজযাত্রী হজে যাবেন। আর এর মধ্যে গাইড সহ সরকারি ব্যবস্থাপনায় 4,419 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গাইড সহ 80,688 জন। মাই টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে হজযাত্রীদের জটিলতার সার্বিক বাস্তবতা তুলে ধরেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি। এবছর হজ ব্যবস্থাপনা একটু জটিল প্রক্রিয়া, যেহেতু সৌদি সরকার নতুন একটি পদ্ধতি ইনিশিয়েট করেছে। এবছরের প্রধান সমস্যা ছিল তার হজযাত্রীদের জন্য হোটেল ভাড়া করতেই হবে, আর হোটেল ভাড়া করতে হলে কিন্তু এজেন্সির মালিককে সৌদি আরবে যেতে হবে, কিন্তু এই যাওয়ার ভিসাটাই এবছর পাওয়া যায় নাই। তুলে ধরেন হজ যাত্রীদের জটিলতা সহ নিরসন প্রক্রিয়ার প্রসঙ্গটিও। 7 মে পর্যন্ত আমাদের 50,000 ভিসা তখন হয়নি, পেন্ডিং ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে পর্যন্ত ম্যাক্সিমামই করে ফেলেছি। এখন আমাদের 17-18 হাজার ভিসার মতো আর বাকি আছে। তবে সময়মতো ভিসা না পাওয়ায় অনেক এজেন্সি এখনও সৌদি আরবে বাড়ি ভাড়া করতে পারেননি। সকল প্রতিবন্ধকতা দূর হয়ে হাজিরা হজ করতে যাবেন নিরাপদেই, আবার সেই নিরাপদেই বাংলাদেশে ফিরে আসবেন হজ শেষ করে, এমনটি প্রত্যাশা এসব হজগামী মানুষের। আশকোনা হজ ক্যাম্প থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। জলাবদ্ধতার জন্য রাজধানীর 10 অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে নগর ভবনের সচেতনতামূলক বর্জ্য প্রদর্শনী উদ্বোধন করে তিনি একথা জানান। যারা খালে বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উত্তরের মেয়র। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে রক্ষা পেতে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে আয়োজন করা হলো বর্জ্য প্রদর্শনী। নগরীর বিভিন্ন খালে পড়ে থাকা এসব পরিত্যক্ত আসবাবপত্রের বর্জ্য প্রদর্শনীতে অংশ নেয় রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী বর্জ্য প্রদর্শনী উদ্বোধন করে ঢাকা উত্তরের মেয়র কথা বলেন নগরীর জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে। 10টি অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম করা আছে। ইমিডিয়েটলি নগরবাসীর যে ভোগান্তি সেটি আমরা ইমিডিয়েটলি ঠিক করার চেষ্টা করছি। যারা ই বর্জ্যের পাশাপাশি ব্যবহারের অযোগ্য আসবাবপত্র খালে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আতিকুল ইসলাম। ম্যানুকুইন, সোফা, সুটকেস, টায়ার, কমোড, ইউরিনাল ইউজ যেটা করি সেটা, এবং রিক্সা পর্যন্ত আমরা পেয়েছি। এগুলা পেয়েছি হলো এই ড্রেন থেকে, এগুলা পেয়েছি এই খাল থেকে। যারা বাথটব ফেলেছে, যারা টায়ার ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
নরসিংদী, গাজীপুর এবং দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 6 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও কয়েকজন। নরসিংদীতে ভোরে বাস মাইক্রোবাস সংঘর্ষে 2 জন, গাজীপুরে বাইমাইলে 2 মোটরসাইকেল আরোহী ও তেলবাহী ট্যাঙ্কার লরির ধাক্কায় 2 জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ভোরে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা মাইক্রোবাসটি নরসিংদীর চৈতাবো এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে আসলে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম ও পিয়াল নামের এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয় মাইক্রোবাসে থাকা অপর 3 যাত্রী। গাজীপুরের বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুলিশ ঘটনায় নিহত 2 জনের মরদেহ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনা কিভাবে ঘটেছে এ বিষয়ে পুলিশ সহ কেউই নিশ্চিত হতে পারছে না। পুলিশের ধারণা অজ্ঞাত কোনো গাড়ির চাপায় মৃত্যু হয়েছে তাদের। দিনাজপুরের কাউকা এলাকার আব্দুস সোবহানের চায়ের দোকানে অবস্থান করছিলেন নৈশপ্রহরী আজহার ও রানা। হঠাৎ তেলের ট্যাঙ্ক লরি চায়ের দোকানে উঠিয়ে দিলে ঘটনাস্থলেই মারা যান আজহার। গুরুতর আহত অবস্থায় রানাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ট্যাঙ্ক লরিটি ঘুমন্ত অবস্থায় চালানো হয়ে থাকতে পারে। দুর্ঘটনাগুলোয় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইলিয়াস কমল, মাই টিভি। বাগেরহাটের শরণখোলা উপজেলা বান্ধাঘাটা এলাকায় বজ্রপাতে 2 শ্রমিক নিহত ও 6 জন বালু শ্রমিক আহত হয়েছে। সকালে বজ্র বৃষ্টির মধ্যে নদীর ঘাটে থাকা কার্গো থেকে বালু তোলার সময় বজ্রপাতে 8 শ্রমিক গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শ্রমিক মিলন ও মুস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত 6 বালু শ্রমিকের মধ্যে 5 জনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অপর 1 বালু শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুড়িগ্রামের ভুরিঙ্গামারীতে 3 দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ইউনিয়ন বিএস কোয়ার্টারগুলো। ভবনগুলো কার্যক্রম বন্ধ থাকায় প্রয়োজনীয় কৃষি সেবা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। অন্যদিকে পরিত্যক্ত ভবনগুলো চলছে মাদক, জুয়ার আখড়া সহ নানা অসামাজিক কার্যকলাপ। প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুলের রিপোর্ট, জানাচ্ছেন এসএম হামিম। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে 90 দশকের শুরুতে 10টি ইউনিয়ন নির্মাণ করা হয়। 13টি বিএস কোয়ার্টার। একজন কৃষিকর্মী ও ব্লক সুপারভাইজারের সার্বক্ষণিক তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে সরকারের কৃষি সেবা নিশ্চিত করাই ছিল ভবন নির্মাণের মূল উদ্দেশ্য। কয়েক বছর পরেই তৎকালীন ব্লক সুপারভাইজাররা এসব ভবন ছেড়ে উপজেলা সদরে অবস্থান নিতে শুরু করলে ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে ভবনগুলো। কোয়ার্টারগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট বিভাগের নজরদারি বাইরে থাকায় দুর্বৃত্তরা খুলে নিয়েছে মূল্যবান আসবাবপত্র সহ দরজা জানালা। প্রাচীর ঘেরা পরিত্যক্ত এসব ভবন এখন মাদকসেবী ও জুয়ারিদের নিরাপদ আস্তানা হয়ে উঠেছে। সবকিছু ভাঙ্গা চুরা নিয়ে গেছে গা, এখন যা আছে ওইটার মধ্যে শয়তান ময়তান এসে জড়ো হয়। এই অবস্থায় পড়ে রয়েছে, তখন তো এটা বিষাক্ত একটা এলাকা হয়ে গেছে। এখানে ভাং গাঞ্জা খাওয়া শুরু হয়েছে। এখানে নেশাদ্রব্য গ্রহণ করে, এখানে অনেক ছেলে পেলে আইসা তাস জুয়া খেলে। ভবনগুলো দ্রুত সংস্কার করে মাঠ পর্যায়ে পুনরায় কৃষি সেবা চালুর দাবি স্থানীয় কৃষকদের। এই বিল্ডিংগুলোকে দ্রুত সংস্কার করে কৃষি কর্মকর্তাদের যারা আছে তাদেরকে এখানে শিফট করা হোক, যাতে এলাকার কৃষকরা তৃণমূল পর্যায়ে সেবা পায়। ভবনগুলো পুনরায় উদ্ধার করে এবং কৃষি অফিসার এখানে নিয়োগ দিয়ে যাতে এলাকার কৃষক উপকৃত হতে পারে। পরিত্যক্ত এসব ভবনে অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে পুলিশি তৎপরতা জোরদার আশ্বাস দিয়েছেন পুলিশ। পুলিশি নজরদারি এবং তৎপরতা বৃদ্ধি করব, এখানে টহল জোরদার করব, যাতে এই ধরনের কোনো অপরাধ না হতে পারে। পরিত্যক্ত সরকারি কোয়ার্টারগুলোই সমাজবিরোধী কার্যকলাপের বিষয়ে কথা বলতে রাজি হননি স্থানীয় কৃষি বিভাগ। তবে ভবনগুলোর ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে মনে করেন এই কর্মকর্তা। আমরা আশাবাদী যে সদস্য সরকার এবং আমাদের হেডকোয়ার্টার থেকে এটার বরাদ্দ সাপেক্ষে এটা পুনর্নির্মাণ অথবা পুনঃস্থাপন অথবা সংস্কারের কার্যক্রম বাস্তবায়ন হবে। সরকারে কোটি টাকা নির্মিত পরিত্যক্ত কোয়ার্টারগুলোই অসামাজিক কর্মকাণ্ড বন্ধে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এসএম হামিম, মাই টিভি। সারা বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করলেও বিএনপি সহ কিছু দল তা করতে পারছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিরোধী দলগুলো সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে নিজেরাই পড়ে গেছে। আজ দুপুরে চট্টগ্রাম জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজনীতিতে কিছু দল ও ব্যক্তি পরিত্যক্ত বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। মান্না ভাই মাশাআল্লাহ
এই পর্যন্ত 7টি দল বদল করেছেন, মাত্র 7টি দল বদল করেছেন। এখন কি গণতন্ত্র মঞ্চ, এখান থেকে কখন পালিয়ে যায় সেটি বলা যাবে না। তো তারা যেভাবে কথাগুলো বলছে, আমি গত পরশুদিন দেখলাম সরকারের নাকি একদম ভিত নাই, সরকারের ভিত নাই বিধায় পরপর 4 বার আমরা রাষ্ট্র ক্ষমতায়। তোমরা তো টেনে ফেলে দিতে চেয়েছিলে, টান দিতে গিয়ে দেখা গেল তোমরাই ধপাস করে পড়ে গেছো, আপনারাই ধপাস করে পড়ে গেছেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা ও বিশিষ্ট বামপন্থী বুদ্ধিজীবী হায়দার আকবর খান রণ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাতে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই বামপন্থী নেতা। হায়দার আকবর খান রণ গুরুতর অসুস্থ অবস্থায় গত সোমবার সন্ধ্যা থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে হাই ডিপেন্সি ইউনিটে রেখে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন দেয়া হচ্ছিল। দর্শক, এবার আমাদের কৃষি। খাদ্য তালিকায় পুষ্টি গুণে শীর্ষে থাকা চিয়া সিডের আবাদ শুরু হয়েছে টাঙ্গাইলে। জেলার ভুয়াপুর উপজেলার চরাঞ্চলে পরীক্ষামূলকভাবে দামি ফসলটির আবাদ শুরু করেছে স্থানীয় চাষিরা। প্রথম বছরে ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা। প্রতিনিধি মির্জা মাসুদ রুবলের রিপোর্ট, জানাচ্ছেন আমেনা হিরা। হাজারো ঔষধি গুণে ভরা ফসল চিয়া। এতে রয়েছে খাদ্য আঁশ, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সহ নানা উপাদান। মানবদেহের ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, রক্তের কোলেস্টেরল কমানো সহ নানা রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে চিয়া সিড। মহা ঔষধি ফসলটির আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় মাত্র 15% জমিতে এবারই প্রথম চিয়ার আবাদ করেন টাঙ্গাইল জেলার ভুইয়াপুরের কৃষক রফিকুল ইসলাম। প্রকল্পের আওতায় কৃষককে দেয়া হয় বীজ, সারসহ নানা উপকরণ। মাত্র 5,000 টাকা ব্যয় করে 60 কেজি চিয়া ফসল পেয়েছেন এই কৃষক, যার বাজার মূল্য 30,000 টাকা। ফলন আমি আশা করতেছি 3.5 থেকে 4 মণ আমার হবে। তাতে আমি যা দেখি বাজার মূল্য আমি এখন বর্তমানে দেখতেছি যে 400 থেকে 500 টাকা পার কেজি। তাতে আমার খুবই ভালো লাগতেছে। নতুন ফসল দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার কৃষকরা। লাভজনক হওয়ায় এই ফসল আবাদে আগ্রহ তাদের। সামনে আবার ফির সিজন আসলে আমিও এই চিয়া সিড চাষ করব, যাতে লাভবান হতে পারি। এই চিয়া সিডটা অল্প জমিতে অধিক ফলন পাওয়া যায়। পরীক্ষামূলক চিয়া আবাদে শতভাগ সাফল্য এসেছে জানিয়েছে কৃষি বিভাগ। এটা আমাদের সারা বাংলাদেশে আমরা এটা ছড়িয়ে দিতে পারি এবং এর বাজার সৃষ্টি করতে পারি, তাহলে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান হবে, কৃষক লাভবান হবে। ফসলটি ব্যাপক হারে আবাদ করা সম্ভব হলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। আমেনা হিরা, মাই টিভি নিউজ। সংবাদ শেষ করব মেহেরপুরে গ্রীষ্মের ফুলে রঙিন হওয়ার খবর দিয়ে। মেহেরপুরের গাঙ্গী উপজেলা বিভিন্ন সড়কের পাশে ফুটেছে বাহারি রঙের ফুল। ডানা মেলেছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল সহ নানা ফুল। গ্রীষ্মের এমন খরতাপেও প্রকৃতি জুড়ে এসব ফুলের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। তীব্র তাপদাহের কঠিন সময়ে প্রকৃতির রঙিন আভায় স্বস্তি হয়ে আসে মনে করেন প্রকৃতি প্রেমীরা। প্রতিনিধি মাসুদ রানার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মেহেরপুরের গাংনী উপজেলায় ফুটেছে সারি সারি কৃষ্ণচূড়া। লাল ফুলের রঙে মুখরিত উপজেলার বিভিন্ন এলাকার খাল, বিল ও পুকুর পাড়। ফুটেছে সোনালু, রাধাচূড়া ও জারুলো। গাছ ভর্তি ফুল দেখে মনে হয় অকৃত্রিম সৌন্দর্যে মেতে উঠেছে প্রকৃতি। গ্রীষ্মের এমন খরতাপেও এসব ফুলের সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। পথচারীরা পুলকিত নয়নে অবাক বিস্ময়ে উপভোগ করেন এই সৌন্দর্য। আমাদের যে সৌন্দর্য ফুল আছে, যে ফুলের গাছগুলো আছে রাস্তার পাশ দিয়ে, এগুলো যত্নর অভাবে ধীরে ধীরে মারা যাচ্ছে। চলতি পথে
আমরা যাওয়ার সাথে এই সুন্দর ফুলগুলো দেখি। প্রকৃতিতে প্রাকৃতিকভাবে এগুলো তৈরি হয়েছে, কিন্তু এগুলো যত্ন নিলে আরো ভালো হবে। পরিকল্পিতভাবে এসব গাছ রোপণ করতে পারলে প্রতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত ভালোবাসার রঙে শুভূয়িত হবে পরিবেশ প্রকৃতি, বলছে অনেকে। রাস্তার পাশে দিয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু গাছের কোনো যত্ন নেই। যত্ন নিলে গাছগুলো অনেক সুন্দর থাকে। প্রকৃতি আবহাওয়া অনেক সুন্দর এবং এগুলা দেখতে অনেক সুন্দর লাগে। ফুল গাছগুলা খুব অবহেলায় আছে, গাছগুলা যত্ন করলে একটু ভালো হবে, দেখতে খুব ভালো লাগে। সরকারি ও ব্যক্তি উদ্যোগে ফলজ ও বনজ গাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুল গাছ রোপণের উপর গুরুত্ব আরোপ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমাদের এই গাছগুলো হারাতে বসে, এর জন্য আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। সকলেরই ভালো লাগে, রাস্তার পাশে ফুটেছে, এই পথ দিয়ে যাওয়া আসা করি, যেতে আসতে দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। আইইবির 61তম সমাবর্তনে প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব পরিকল্পনা গ্রহণের তাগিদ। রাজধানীতে বড় দুই দলের সমাবেশ আজ। বিকেলের মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ, নয়াপল্টনে সমাবেশ করবে যুবদল। তৃতীয় দিনের মতো চলছে হজ যাত্রা। সৌদি সরকারের নতুন নিয়ম এবার ভিসা জটিলতা বিড়ম্বনা হজ যাত্রীদের সমাধানের চেষ্টা অব্যাহত, বলছে হাব সভাপতি। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে, জানালেন মেয়র আতিক। বজ্র খালে ফেললে কঠোর ব্যবস্থা। নরসিংদী ও গাজীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত 4। দিনাজপুরে তেলবাহী ট্যাঙ্ক লরির ধাক্কা নিহত 2। বাগেরহাটে বজ্রপাতে 2 জনের মৃত্যু। ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।